আজ পাঠ করব বাসুদেব চ্যাটার্জির লেখা গল্প প্রতিবাদ। পর্দা ভাঙতে ভাঙতে রাজিয়ার বাড়ির কাছ বরাবর একদম পৌঁছে গেছে। আর হয়তো কয়েকটা দিন, তারপর রাজিয়ার কুঁড়েঘরটা চিরতরে তলিয়ে যাবে পর্দার গর্ভে। কুঁড়েঘর বলাটাও হয়তো অত্যুক্তিই হলো। বাঁশ খাটিয়ে তার উপর প্লাস্টিকের চটের দেওয়াল, ওপরে চালস্বরূপ ভাঙাচোরা কয়েকটা করগেট। রোদ বৃষ্টি ঝড়ের সাথে গভীর সম্পর্ক রাজিয়ার। ইতিউতি তাকাতে থাকে রাজিয়া। পরবর্তী মাথা গোঁজার ঠাঁইটা কোথায় বানাবে সেটাই হয়তো দেখছে সে। রাজিয়ার জীবনটা নদীর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, কখনো মেঘনা, কখনো কর্ণফুলী, কখনো তিস্তা, আবার কখনো পর্দার পরে ঘর বেঁধেছে। আর বারবার নদীর গর্ভে তলিয়ে গেছে তার সুখী গৃহকোণ। তবু হেরে যায়নি রাজিয়া। পুনরায় মাথা তুলে থিতু হওয়ার চেষ্টা করে গেছে। এখন তো পর্দার পাড়েই কেটে গেল 5 বছর। পাড় ভাঙার সাথে সাথে রাজিয়াও ক্রমশ পর্দার উত্তর থেকে দক্ষিণে সরে এসেছে। জীবনের 35টা বসন্ত ধরে হাত বদল তো কম হলো না তার জীবনে। প্রথমবার হাত বদল হয়েছিল যেদিন 15 বছর বয়সে বাবা তাকে বিক্রি করে দিয়েছিল মহাজনের কাছে। ভাঙনের সাথে তার সম্পর্কটা বড় গভীর। নদীর ভাঙন থেকে সম্পর্কের ভাঙন, বিশ্বাসের ভাঙন থেকে ভালোবাসার ভাঙন, এসবই জীবনভর দেখে এসেছে সে। বাড়িতে তার মা বর্তমান থাকা সত্ত্বেও বর্বর বাপটা প্রায় প্রতিদিনই নতুন নতুন মেয়ে নিয়ে বাড়িতে ঢুকত। তারপর সারা রাত ধরে চেটেপুটে মজা নেওয়া। রমন সুখ যাপনে টুকরো টুকরো শব্দ ভেসে আসতো রাজিয়ার কানে। তখন অবশ্য ছোট্ট রাজিয়া অত কিছু বুঝত না। মায়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতো শুধু। দুই অবাক চোখ দিয়ে দেখতো মায়ের নীরব কান্নার জীবন্ত প্রমাণস্বরূপ গাল বেয়ে লোনা জলের বন্যা। প্রতিবাদ তো দূরের কথা, মুখ দিয়ে টু শব্দটি পর্যন্ত বেরোতো না মায়ের। এই অসম্ভব সহনশীলতার বদগুণটা রাজিয়া মায়ের কাছ থেকে পেয়েছে হয়তো। তারা ছিল পিঠোপিঠে 3 বোন, সেই সবার বড়। প্রথম মন দেওয়া নেওয়া বয়সে বেশ বড় পাশের বাড়ির কাইয়ুমের সাথে। বাড়ির পেছনে পদ্মবিলের পাশেই বিরাট কচু বন। সেখানে বেলা অবেলায় রচিত হতো কাইয়ুমের সাথে তার ভালোবাসার কাহিনী। এখন সেসব কাহিনীর স্মৃতি আবছা হতে হতে কবেই মুছে গেছে। রাজিয়া তখন সবে 14, আর কাইয়ুম বছর 25-এর যুবক। তারপর আর কি, সব স্মৃতিগুলো এক ফুৎকারে নিভিয়ে দিয়ে বাধ্য ছেলের মতো বাড়ির দেখা মেয়ের সাথেই নিকাহ করেছিল কাইয়ুম। প্রথমবার বিশ্বাসের ভাঙনে অবাক হয়েছিল রাজিয়া, কিন্তু প্রতিবাদ করতে পারেনি। তারপর মোটা টাকার বিনিময়ে শহরের মহাজনের কাছে বাবা তাকে বিক্রি করে দিয়েছিল। রাজিয়া সেদিনও ছিল প্রতিবাদহীন। মেয়ের এমন করুণ পরিণতির কথা বুঝতে পেরেও মা ছিল প্রতিবাদহীন। শুধু তার 2 চোখে ছিল অপার শূন্যতা। তার পরের 2 বোনের অবস্থা কি তার মতোই হয়েছিল? তাদেরও অকাল বিসর্জনে মা সেদিনও কে ছিল প্রতিবাদহীন? মাঝে মাঝে এমন কত কৌতূহল জাগে রাজিয়ার মনে। মহাজনের খেয়াল মিটে যাওয়ার পর একের পর এক হাত বদল নিয়ম করেই এসেছিল রাজিয়ার জীবনে। তারপর হাত বদল হতে হতে একদিন রাস্তায়। তবুও রাজিয়া প্রতিবাদহীন। এখন অবশ্য বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা তার কাছে বেশ হাস্যকরই লাগে। পুরোটাই কেমন যেন শরীর খেলা। এখন যেমন গফুর, এখন শহরে বিড়ির কারখানায় কাজ করে। মাঝে মাঝে আসে রাজিয়ার কাছে শরীরের খিদে মেটাতে। রাজিয়ার বহু ব্যবহৃত নারীত্বটাও মাঝে মাঝে ক্ষুধার কাঙাল হয়ে ওঠে। তারপর কয়েকদিন রাজিয়ার কাছে কাটিয়ে গফুর পুনরায় বেপাত্তা হয়ে যায়। এমন কাঠের পাড়া জীবন তার, যেখানে মাতৃত্বও প্রস্ফুটিত হয় না। প্রথম দিকে গফুর রোজ রাতে বাড়ি ফিরত। তারপরে 1 দিন 2 দিন করে করে ব্যবধান বেড়েছে ক্রমশ। তার নাকি এন্তার কাজ বেড়েছে শহরে। গফুরের সাথে কিভাবে যে আলাপ হয়েছিল। গফুর তখন রাজমিস্ত্রির কাজ করত আর রাজিয়া যোগানদারের। একসাথে কাজ করতে গিয়ে হাতে হাতে ছোঁয়াছুঁই, চোখে চোখে কথা। তারপর একদিন গফুরের হাত ধরে পাড়ি জমিয়েছিল তার 1 সমুদ্র জীবনটার ছোট্ট ডিঙিটা গফুর নামক বন্দরে ভিড়েছিল। তার সাথেই কেটে গেল 5টা বছর। এতদিনে হয়তো অল্পখানিক বিশ্বাসও তৈরি হয়েছে গফুরের প্রতি। গোছল সেরে এসে রাজিয়া সবে কাঠের উনুনে হাঁড়ি বসিয়ে 4টে চাল চড়িয়েছে। এমন সময় গফুর এসে হাজির, সাথে একটা নতুন মেয়ে। বয়সে রাজিয়ার থেকে বেশ কিছুটা ছোটই হবে হয়তো। প্রথমবারের মতো গফুর অন্য মেয়ের সাথে কেঁপে উঠল নাকি রাজিয়া?
যে বিশ্বাসের অঙ্কুরোদ্গমটা শুরু হয়েছিল অচিরেই তা বিনষ্ট। জীবনভর এই তো দেখে এসেছে সে। গফুরকে অন্যরকম ভাবার কোনো কারণ ছিল কি? নিজে নির্বুদ্ধিতাই নিজেই হেসে ফেলে। শিক্ষে হলো না তার। নিজেকে সামলে নিয়ে ভাবলেশীন মুখে আরও দুমুঠো চাল নিয়ে এসে হাঁড়িতে ফেলে দেয়। কাঠের উনুনের আগুনটা থিতিয়ে এসেছে। নতুন কাঠ গুঁজে দেয় উনুনে। আগুনের তাপে টকবগিয়ে ফুটতে থাকে হাঁড়ির চাল। সন্ধে হতে না হতেই ঘরের মাঝখানে খাটের আড়াল দিয়ে ওপাশে নতুন মেয়েটাকে নিয়ে গফুর। বুঝতে পারে রাজিয়া তার শরীরটা গফুরের কাছে বেশ পুরনো হয়ে গেছে। তা হোক, সব কিছুই পুরনো হয় একদিন। এপাশে মাদুর বিছিয়ে শুয়ে পড়ে রাজিয়া। কানে ভেসে আসছে গফুরের কাঁচা খিস্তি আর আবছা শব্দে ফুঁপিয়ে কান্নার আওয়াজ। ভুল শুনছে নাকি রাজিয়া? মরুগ্গে যাক, অত ভেবে তার লাভ কি? এমন কত আসবে যাবে, এই তো সবে শুরু। সকালবেলা মেয়েটাকে দেখে চমকে ওঠে রাজিয়া। গফুর সুখভোগের সাথে সাথে অত্যাচারটাও যে সমান তালে চালিয়েছে সেটা মেয়েটাকে দেখলেই বোঝা যায়। গালে গলায় ঘাড়ে হাতে বিভিন্ন জায়গায় কড়া কালশিটের দাগ, নখের আঁচড়। আহা, দেখলে কেমন মায়া হয়। ভাবলেশীন রাজিয়াকেও ভাবিয়ে তোলে মেয়েটার চোখের ভাষা। কি অপার শূন্যতা সেখানে। নিজের অতীতের কথা মনে পড়ে যায়। বহু ঘাটের জল খাওয়া পোড় খাওয়া রাজিয়া সহজেই বুঝতে পারে গফুরের হাত ধরাটা কোনো মতে মেয়েটার স্বইচ্ছার প্রকাশ নয়। হয়তো মেয়েটাও তার হৃদয়বান পিতার দান বা কোনো এক দয়ালু মহাজনের উচ্ছিষ্ট। মেয়েটা মাঝে মাঝে রাজিয়ার হাতে হাতে কাজ করে দিতে এগিয়ে আসে। রাজিয়া বিশেষ পাত্তা দেয় না, আদিক্ষেতা বলে উড়িয়ে দেয়। বসে বসে বেশ তো গিলছে, সেটা সহ্য হচ্ছে না বুঝি? মেয়েটার অন্তরের ব্যথা উপলব্ধি করলেও চোখের সামনে তাকে একদম সহ্য করতে পারে না রাজিয়া। দুটিতে অনেকটা সময় একসাথে থাকলেও রাজিয়া কখনো তার সাথে যেচে পড়ে কথা বলতে যায়নি। এতদিনের মধ্যে মেয়েটাকে ও কখনো কথা বলতে দেখেনি সে। বোবা নাকি? হলেই বা, তাতে তার কি? বোবা হাবা গোবা যাই হোক, তাতে কি রাজিয়ার সত্যি কিছু যায় আসে? সকাল থেকে কুঁড়েঘরটাকে বাঁচানোর অদ্ভুত চেষ্টা করে চলেছে রাজিয়া। বস্তাতে বালি ভরে কুঁড়েঘরের পিছনের দেওয়াল বরাবর সাজিয়ে রাখতে থাকে। মেয়েটাকে রেখে গফুর বাইরে গেছে। সন্ধ্যার আগেই ফিরে আসবে হয়তো। চোখাচোখি হয় মেয়েটার সাথে। আলতো করে হাসে রাজিয়া। মেয়েটাও প্রত্যুত্তরে মৃদু হাসি বিনিময় করে। রোজ সকালে রাজিয়ার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে গফুর বেরিয়ে যায় আর ফিরে আসে সন্ধে হওয়ার আগেই আকণ্ঠ মদ গিলে। তারপর শুরু হয় মেয়েটার উপর তার পৌরুষত্বের আস্ফলন। মেয়েটা প্রতিবাদহীন, রাজিয়াও বধির। প্রতিবাদ করবে যে সেটা কিসের জোরে? মেয়েটা তো তার কেউ হয় না। হয়তো কদিন পরেই মেয়েটাও তার মতোই বাতিলের খাতায় পড়ে যাবে। আর একটা নতুন চিড়ে আসবে, তারপর আর একটা, আরও একটা। দীর্ঘ হবে আশাটা। বড় সস্তা যে এই চিড়িয়ারা, ইচ্ছা করলেই নাগালের মধ্যে পাওয়া যায়। বালির মাঠ দিয়ে ভাঙনটাকে কিছুদিনের জন্য বিলম্বিত করতে পেরেছে রাজিয়া। এটাই বা কম কি? আজ আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। মোটা কালো ত্রিপলটা চালের উপর বিছিয়ে বাঁশের খুঁটির সাথে শক্ত করে বেঁধে দেয় রাজিয়া। তাছাড়া রাতের বিশ্রামটুকু নষ্ট হবে। প্রতিদিনের মতো খাটের ওপাশে মেয়েটার সাথে গফুর আর রাজিয়া এপাশে। আকাশ পাতাল চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে সে। হঠাৎ একটা শীতল স্পর্শে ঘুম ভেঙে যায় তার। ধর্মর করে উঠে বসে। কুঁড়ে ঘরের মেঝেটা জলে থই থই করছে। ঘরটাও যেন একদিকে হেলে পড়েছে। বিপদ যে শিওরে বুঝতে আর বাকি থাকে না রাজিয়ার। এক ছুটে ঘর থেকে বাইরে বেরোতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ে সে। পায়ে পায়ে এগিয়ে যায় খাটের ওপাশে। গা গুলিয়ে ওঠে তার। রমণ ক্লান্ত মাতাল গফুর নগ্ন শরীরে শুয়ে, পাশেই বিবস্ত্র মেয়েটা। তার নগ্ন শরীরটাতে চোখ যায় রাজিয়া। কিছু একটা দেখে চমকে ওঠে সে। নিজের কর্তব্য স্থির করে নেয়। কাছে গিয়ে মেয়েটার হাতটা ধরে নাড়া দেয়। জেগে ওঠে সে। চোখ মেলে রাজিয়ার দিকে তাকায়। রাজিয়া তাকে হাতের ইশারায় উঠে আসতে বলে। বাড়িটা ততক্ষণে আরও হেলে পড়েছে। ঘুমন্ত গফুরের দিকে কিছুক্ষণের জন্য একদৃষ্টিতে তাকিয়ে থাকে রাজিয়া। তাকেও চটপট তুলতে হবে, না হলে। হঠাৎ মেয়েটা রাজিয়ার হাত ধরে টান মারে। আজ পদ্মার ভাঙনে শয়তানটার বিসর্জন হোক আপা। মাস দুয়েকের মধ্যেই প্রথমবার মেয়েটার মুখে কথা ফুটে ওঠে। আপা ডাকে সে ইতিমধ্যেই ঘায়েল।
এমন বলিস নে, তোর পেটে যে ওরই। না আপা, আমি বিলকিস, আর ও শুধু আমার সন্তান। কোনো শয়তানের পরিচয়ও বড় হয়ে উঠবে না। ওরে, একটা জলজান্ত মানুষ নদীতে তলিয়ে যাবে রে। এমন নরকের কীট তলিয়ে গেলে কার কি ক্ষতি হবে আপা? বরং সমাজ কিছুটা হলেও কলুষমুক্ত হবে। আজন্ম যেটা করে উঠতে পারোনি, আজ সুযোগ এসেছে, সেটা করে ফেলো আপা। গর্জে ওঠো প্রতিবাদে। আমি বলছি আপা, এতে কোনো অন্যায় নেই। বিলকিসের দৃঢ়তা রাজিয়াকে নতুন করে ভাবতে বাধ্য করে। প্রথমবারেই যদি প্রতিবাদটা করে উঠতে পারত রাজিয়া, তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতো। মচমচ আওয়াজ করে ঘরটা আরও খানিকটা হেলে পড়ে। আর একবার দৃষ্টি ফেলে গফুরের দিকে। গফুরের মুখায়বে পরপর ভেসে ওঠে বেশ কয়েকটা মুখ। কায়ুম, তার জন্মদাতা, মহাজন, হাত বদলের আরও অনেক কটা মুখ। সব কটা মুখ মিলেমিশে একাকার। দুই চোখে আগুন জ্বলে ওঠে রাজিয়ার। আকণ্ঠ মদ গিলে অচেতন গফুর। সমস্ত ইতস্ততা কাটিয়ে ওঠে রাজিয়া। বিলকিস আর রাজিয়া রশি দিয়ে বাঁশের খুঁটির সাথে শক্ত করে গফুরের হাত পাগুলো বেঁধে দেয়। খানিক নড়ে উঠেই পুনরায় আগের অবস্থায় গফুর। এদিকে রাজিয়াদের কাজ সারা। নিজেকে বাঁচানোর সমস্ত উপায় বন্ধ গফুরের। এবার নিজেদের বাঁচার পালা। হাতে আর সময় নেই একদম। রাজিয়ার হাতটা বিলকিস শক্ত করে ধরে ঘর থেকে টেনে বার করে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। দুজনের চোখের সামনেই নিমেষের মধ্যে ঘুমন্ত গফুরকে নিয়ে কুঁড়ে ঘরটা তলিয়ে গেল পদ্মার ভাঙনে। হয়তো বা শয়তানের বিসর্জন। ছোট থেকে সহ্য করতে করতে সহনশীলতাটাকেই অভ্যাসে পরিণত করে নিয়েছিল রাজিয়া। এখন উপলব্ধি হচ্ছে, জীবনে প্রথমবার সে একটা প্রতিবাদের সাক্ষী হয়ে থাকলো, নাকি উত্তরণের। প্রথম থেকে যদি এইভাবে উত্তরণে হাতেখড়ি হতো তার, তাহলে হয়তো এতদিনে উত্তরণের একটা উপন্যাস লিখে ফেলত সে। প্রথম ধাক্কাটা একবার ঠিকঠাকভাবে দিতে পারলে সব কিছু কেমন নিজে থেকেই সহজ হয়ে যায়। দুই অসহায় নারী আজ একে অপরের অবলম্বন। মাতৃত্ব অভিলাষী দুটো নারী সত্তা আজ এক পংক্তিতে এসে দাঁড়িয়ে। নদীগর্ভে ভাঙন, আবার মাতৃগর্ভে তখন সৃষ্টির গল্প, আগামীর আগমনের বার্তা। দুই নারীর টুকরো টুকরো কিছু কথা নদীর গর্জনকে ছাপিয়ে ভেসে আসতে থাকে। তোর মেয়ে হোক বোন, এটাই আমি চাই। যদি ছেলে হয় আপা, দেখবি ঠিক তোর মেয়ে হবে। আগুন লগ্নে তার জন্ম হবে। প্রতিবাদের ভাষাতে হবে তার নামকরণ। আর সিংহীর স্পর্ধা থাকবে তার চোখের ভাষায়। ভরসার অঙ্গীকারে বিলকিসের হাতটা শক্ত করে ধরে রাজিয়া। তাকে নিয়ে হেঁটে চলে যায় অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।